শুরুটা হয় একটা ক্লাসরুম থেকে, যেখানে মক টেস্টের ফলাফল ঘোষণা করা হচ্ছে। সব ছাত্রদের মুখ কালো, কারণ কারোরই পরীক্ষা ভালো হয়নি। তখন শিউন নামের এক ছেলে, যে উপর থেকে শান্ত কিন্তু ভেতরে রেগে আছে, সে দাঁড়িয়ে পড়ে এবং একটা বই নিয়ে সোজা একটা ছেলের মুখে ছুঁড়ে মারে। এমন কি ঘটেছে যার কারণে শিউন এমনটা করেছে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের 13 দিন পিছনে যেতে হবে। এখানে আমরা দেখি শিউনকে, যে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র। সকাল দুপুর সন্ধ্যা রাত সে কেবল পড়ে আর পড়ে। একদিন ক্লাস টিচার শিউন এবং আরেক ছাত্রকে দাঁড় করিয়ে বলে, তোমরা দুজনে ম্যাথে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো। শিউন পায় প্রথম পুরস্কার, কিন্তু কেউ তাকে অভিনন্দন জানায় না। সেকেন্ড প্রাইজ পাই ইয়ংবিন, আর পুরো ক্লাস তাকে হিরোর মতো বাহাবা দেয়, কারণ সে ছিল ক্লাসের দাদা। তারপর ম্যাডাম বলে, মক টেস্টের আর মাত্র 2 সপ্তাহ বাকি, ভালো করে পড়ো। শিউনের প্রথম হওয়া ইয়ংবিন সহ্য করতে পারে না, তাই সে শিউনের উপরে হিংসা করতে থাকে। আসলে শিউন অনেক চুপচাপ স্বভাবের, সে তেমন কারোর সঙ্গে কথা বলতে চাইতো না। নিজের মতো সে সবসময় চুপচাপ থাকতো, এবং সে তার কানে সবসময় হেডফোন লাগিয়ে রাখতো, যাতে করে কেউ তার সঙ্গে কথা বলতে না আসে। আর এই কারণেই শিউনের কোনো বন্ধু ছিল না। অন্যদিকে ইয়ংবিনও শিউনের মতো মেধাবী ছিল, তবে সেই সবসময় শিউনের পরের পজিশনে থাকতো, অর্থাৎ শিউন ফার্স্ট হলে সে সেকেন্ড হতো। ইয়ংবিন আজ পর্যন্ত কোনোদিনও শিউনকে কাটিয়ে উঠতে পারেনি, তাই সে শিউনকে দেখে সবসময় জেলাস ফিল করত। তবে ইয়ংবিন কোনো ভালো ছেলে না, তার ভেতরে একজন ভালো স্টুডেন্টের কোনো গুণই নেই, বরং তার স্বভাব চরিত্র ও আচার আচরণ সবকিছু একদম বাজে। এমনকি সে বেশ কিছু স্টুডেন্টদেরকে নিয়ে একটি গ্যাং চালায়। তো এরপর ইয়ংবিন আর তার বন্ধুরা এক নতুন ছাত্রকে বিরক্ত করতে থাকে এবং তাকে জোর করে তার নিজের টাকায় কোল্ড ড্রিঙ্কস আনতে পাঠায়। তারপর ইয়ংবিন তার এক বন্ধু বিল্লুর স্লিপার চায়, আর সেই স্লিপার জোরে শিউনের পিঠে ছুঁড়ে মারে। তখন শিউন নিজের ইয়ারফোন খুলে দেখে যে এই কাজ কে করেছে। ইয়ংবিন বলে, সরি, ভুল করে লেগে গেছে। শিউন বলে, আবার যেন এমন না হয়। শিউনের এই উত্তর ইয়ংবিনের অহংকারে আঘাত করে, তাই সে তার সামনে গিয়ে বলে, হলে কি করবি রে? শিউন শুধু বলে, এ ভুল যেন আর না হয়। এই কথা শুনে ইয়ংবিন অনেক রেগে যায়। এরপর সে শিউনের সামনে এসে বলে, কি বললি তুই? দ্বিতীয়বার তোকে মারলে তুই আমার কি করতে পারবি? তোর সাহস থাকলে আমাকে ছুঁয়ে দেখা, তোকে এখানেই পুঁতে ফেলবো। শিউন প্রচন্ড রেগে গিয়ে তাকে মারতেই যাচ্ছিল, তখনই বাইরের এক স্কুলের কিছু ছেলেরা ক্লাসে ঢুকে আর বলে, এখানে সুহু নামের ছেলে কোথায়? ক্লাসের সবাই এক ছেলেকে দেখিয়ে জানায় ওখানে ঘুমাচ্ছে। তারপর এক ছেলে গিয়ে সুহুকে জাগিয়ে বলে, কয়েকটা ছেলে এসেছে তোকে মারতে। সুহু উঠে বলে, কে তোমরা? তাদের একজন বলে, তুই কাল আমার গার্লফ্রেন্ডকে হোটেলে খাওয়াতে নিয়ে গিয়েছিলি, তাই তোকে শিক্ষা দিতে এসেছি, যাতে তুই ভবিষ্যতে তার থেকে দূরে থাকিস। সুহু বলে, ভাই, সে তো নিজেই আমার পেছনে পড়ে আছে। কিন্তু এই কথা শুনে ছেলেটা অনেক রেগে যায়। এরপর সে এবং তার পুরো টিম সুহুকে মারতে আসে। তবে সুহু অনেক ভালো ফাইট করতে জানতো। সে আসলে একসময় মার্শাল আর্ট প্লেয়ার ছিল, আর কয়েকবার মার্শাল আর্টে জিতে মেডেলও পেয়েছে। তবে সেটা এখানকার কেউই জানতো না, তাই সুহু তাদের সবাইকে মেরে অবস্থা খারাপ করে দেয়। এতে ক্লাসের সব একদম অবাক হয়ে যায়। সন্ধ্যায় শিউন যখন বাড়ি ফিরে আসে, তখন তার বাবা বলে, আমার ট্রেনিং ক্যাম্পে যেতে হবে, 2 সপ্তাহ পর ফিরবো, নিজের খেয়াল রেখো। শিউন তখন তার বাবাকে নিজের রেজাল্ট দেখায়, যেখানে লেখা আছে সে ফার্স্ট হয়েছে। তখন তার বাবা তাকে কংগ্রেচুলেশন জানায়। কিছুক্ষণ পরে শিউন যখন ইউটিউবে স্টাডি ভিডিও দেখছিল, তখন তার বাবা আসে এবং জিজ্ঞেস করে, তুমি এখনো কি তার সঙ্গে কথা বলো? শিউন বলেন, না, শুধু তার লেকচার দেখি। আসলে সেই টিচার হলো শিউনের মা, যে এখন শিউনও তার বাবার সঙ্গে থাকে না। তারপরে শিউনের বাবা নিজের জিনিসপত্র নিয়ে চলে যায়। তার চলে যাওয়ার পরে শিউন আবার ভিডিও প্লে করে, আর সেখানে তার মা স্টুডেন্টের বলছে, আমার ছেলে পুরো স্কুলে প্রথম হয়, সে কখনো টিউশনে যায় না, শুধু ঘরে মন দিয়ে পড়াশোনা করে। পরদিন সকালে শিউন যথারীতি সবার আগে স্কুলে পৌঁছে যায়, কিন্তু ক্লাসে ঢুকে সে দেখতে পায় যে একটি বেঞ্চের মধ্যে সুহু ঘুমাচ্ছে। শিউন বুঝতে পারে না যে এত সকালবেলা সুহু এখানে কি করছে, আর সেখানেই বা কেন ঘুমাচ্ছে। তো সেদিন আবার তাদের সবার ফিজিক্যাল ক্লাস ছিল। তো শিউন সহ বাকিরা যখন মাঠে চলে যায়, তখন কেউ একজন শিউনের স্পোর্টস ট্যাক্স স্যুট ডাস্টবিনে ফেলে দেয়, যার ফলে শিউন তার ড্রেস খুঁজে পায় না। যাই হোক, মাঠে শিউনের পারফরমেন্স ছিল খুবই খারাপ। 400 মিটার দৌড়ে সে সবার শেষে। তবে সবার প্রথম হয় সুহু, যে ছিল সবচেয়ে ফিট। দ্বিতীয় হয় ইয়ংবিন, আর শিউন থাকে একদম শেষে। সবাই তাকে নিয়ে হাসতে থাকে। ইয়ংবিনের দলে থাকা বিল্লু বলে, দেখো কেমন জম্বির মতো দৌড়াচ্ছে। এই কথা সুহুর ভালো লাগে না, তাই সে নিজের জুতা খুলে বিল্লুর উপর ছুঁড়ে মারে, আর বলে জুতা ফিরিয়ে দেয়। ক্লাসের কারো সাহস ছিল না সুহুর বিরুদ্ধে ধারণার, তাই বিল্লু চুপচাপ তার জুতা ফেরত দেয়। স্কুল ছুটির পর শিউন বাড়ি ফিরে যায় আর খেয়ে পড়তে বসে। রাতের বেলা তার বাড়ির বেল বেজে ওঠে। সে ভাবে, এত রাতে আমার বাসায় কে আসতে পারে? আমার না কোনো বন্ধু আছে, না আত্মীয়। তারপর সে দরজা খুলে দেখে একজন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, আর সে আর কেউ নেই, স্বয়ং তার ক্লাসমেট সুহু। আর এভাবেই শিউন জানতে পারে যে সুহু আসলে লেখাপড়ার পাশাপাশি ডেলিভারির কাজ করে, আর অনেক রাত পর্যন্ত ডেলিভারির কাজ করার ফলে সে সকালবেলা স্কুলে গিয়ে ঘুমায়। সুহু বলে যে শিউনের একটি পার্সেল আছে। শিউন বলে, এই পার্সেল আমার নয়, আমার অ্যাপার্টমেন্ট নম্বর 101, এটা তো 102-এর। তখন সুহু বলে, চল অত্যন্ত এক গ্লাস পানি তো দে। শিউন বলে, কেন দেব? সুহু বলে, ভাই, আমি তোর ক্লাসে পড়ি, তার উপর পানি খাওয়ানো পুণ্যের কাজ, শুধু পানি চেয়েছি, থাকার জায়গা নয়। অদ্ভুত লোক তো। অনেক ভাবার পর শিউন সুহুকে 1 বোতল পানি দেয়, আর সুহু পুরো বোতল শেষ করে সেখান থেকে চলে যায়। পরদিন স্কুলে এক নতুন ছাত্র আসে, যার নাম বিউমসুক। সে ক্লাসে নিজের পরিচয় দেয়।
শিক্ষক বলে, তাকে কেউ বিরক্ত করো না। বিয়মসুক আসলে কোরিয়ার অনেক পপুলার একজন রাজনীতিবিদের ছেলে, আর তার বাবা হলো শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। এদিকে ইয়ংবিন এখানে ইচ্ছা করে শিওনের সিটের উপর গিয়ে বসেছিল। ঠিক তখনই শিওন ক্লাসে আসে আর তাকে তার সিট থেকে সরতে বলে। তখন শিওন নিজের ডেস্ক থেকে একটা কলম তুলে নেয়। ইয়ংবিন তো তাকে মারার একটি সুযোগ খুঁজছিল, তাই সেটা দেখে ইয়ংবিন ও তার দল তাকে ঘিরে ধরে আর শিওনকে অনেক বাজা ভাষায় গালি দেয় আর বলে যে শিওনের এত দেমাগ কিসের, সে চাইলে শিওনকে এখানে পুঁতে ফেলতে পারে। সে বলে আজ তোকে উচিত শিক্ষা দিব। শিওন তার কলমের বোতাম টিপে পাল্টাঘাতের জন্য তৈরি হয়। ঠিক তখনই পেছন থেকে সুহুর গলা শোনা যায়, কে রে ভাই, আমার ঘুম নষ্ট করেছে। মার খেতে না চাইলে চুপচাপ গিয়ে নিজের ছিটে বসে পড়ো। সবাই সুহুকে ভয় পায়, তাই তারা দ্রুত নিজের জায়গায় ফিরে যায়। রাতে ইয়ংবিন আর তার বন্ধুরা একটি বারে গিয়ে প্রচুর পান করে। ইয়ংবিন এখানে তার সঙ্গীদেরকে নিয়ে একটা প্ল্যান করে যে এবার সে শিওনকে এমন শিক্ষা দিবে যেটা তার আজীবন মনে থাকবে। সে আসলে এখানে প্ল্যান করছে যে এবারের এক্সামে সে শিওনকে কোনোভাবেই ভালো রেজাল্ট করতে দিবে না, আর এটাই হবে তার অনেক বড় একটি প্রতিশোধ। ঠিক তখন সেখানে আসে সিওকদে, যে কিনা ইয়ংবিনের কাজিন। সে নতুন ধরনের একটা মাল নিয়ে এসেছে। টাকা নেওয়ার পর যখন সিওকদে বাইরে যায়, তখন ইয়ংবিন তার পেছনে পেছন যায় এবং বাইরে গিয়ে তাকে জিজ্ঞেস করে, এই নতুন জিনিস যেটা তুই এনেছিস সেটা যদি গলায় লাগানো যায় তাহলে কি হয়? সিওকদে বলে, ওখানে দিলে নেশা একটু কম হবে, কিন্তু মাথা ঘুরবে, সাথে বমি আসবে, শরীর অসাড় হবে, সাথে মাথাও কাজ করবে না। সিওকদে তাকে সতর্ক করে, আমি কোনো ঝামেলা চাই না। ইয়ংবিন বলে, না ভাই, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। তো অবশেষে মক টেস্টের দিনটা চলে আসে। ইয়ংবিন ক্লাসে আসে এবং বিয়মসুককে বলে বাইরে টিচার তোকে ডাকছে। সবাই তখন তাদের টেস্ট প্রস্তুতিতে ব্যস্ত। বাইরে গিয়ে ইয়ংবিন বিয়মসুককে কোল্ড ড্রিঙ্কস দেয় আর বলে, তুই এখন আমার বন্ধু, কেউ তোকে কিছু করতে পারবে না, তবে তার বদলে তোকে একটা কাজ করতে হবে। সে তাকে একটা ছোট কাগজ দেয় আর বলে, তুই শিওনের গলাটা লাগিয়ে দিবি। এরপর এক্সাম শুরু হলে তখন হঠাৎ করেই বিয়মসুক শিওনের গলায় অনেক জোর একটি থাপ্পড় দেয়। শিওন তখন তার দিকে তাকালে বিয়মসুক বলে যে তার গলায় একটা মশা বসেছিল, তাই সেটা সে মেরেছে। টিচার বলে, তোমরা কথা কেন বলছো? কথা বন্ধ করে নিজের পেপার শেষ করো। আর কিছুক্ষণের মধ্যেই শিওনের মাথা ঘুরতে শুরু করে। শিওন তার এক্সামের খাতায় কিছু লিখতে পারছে না। কিছুক্ষণ পরে সে তার ঘাড়ের মধ্যে একটি স্টিকার পায়, যেটাতে আছে এক ধরনের ড্রাগস। আর এই ড্রাগসের ইফেক্টের ফলে শিওন আর সেদিন ভালোভাবে আনসারগুলো করতে পারে না। শিওন এতে প্রচন্ড রেগে যায় আর সে নিজেই নিজেকে সেখানে প্রচন্ড জোরে জোরে থাপ্পড় দিতে থাকে, যেটা দেখে ক্লাসের সব একদম অবাক হয়ে যায়। পরীক্ষার শেষে ফলাফল প্রকাশ হয়। শিওন দেখে যে সে ফেল করেছে, যার ফলে সে রেগে গিয়ে কলমটা জোরে জোরে টেবিলে আশ্রয় ফেলে আর সিট থেকে উঠে সে সোজা ইয়ংবিনের কাছে গিয়ে একটা বই দিয়ে তার মুখে আঘাত করে। তারপরে সে গুল্লুর হাতে প্যান ঢুকিয়ে দেয় যেন সে এতে হস্তক্ষেপ না করে। তারপর পর্দা খুলেই ইয়ংবিনের মুখে জড়িয়ে ধরে মারতে থাকে। এসব দেখে পুরো ক্লাস থমকে যায়। মার খেয়ে ইয়ংবিন অজ্ঞান হয়ে যায়। তারপর সে যখন পা দিয়ে ইয়ংবিনকে শেষ করে দিতে যায়, তখন সুহু এসে তাকে ধাক্কা দেয়। সুহু বলে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তোর জন্য আমার ঘুম নষ্ট হয়েছে। এই কথা শুনে শিওনের মাথারও বিগড়ে যায় আর সে সুহুর উপরই চড়াও হয়। সে আর একটা চেয়ার তুলে নেয়। তখন সেখানে টিচার এসে পড়ে আর বলে, সব কি হচ্ছে? তখন সুহু বলে, ম্যাডাম, আমার বন্ধুরা নিজেদের মতো ঝগড়া করছে, আমি থামাতে গেছি। এবার সেদিন ইয়ংবিনকে হসপিটালে ভর্তি করানো হয়। এরপর টিচার শিওনকে নিয়ে হসপিটালের দিকে যায় যাতে সে ইয়ংবিনের মায়ের কাছে ক্ষমা চায়। কিন্তু তার মা বলে, তোমার মা কোথায়? তাকে সঙ্গে আনোনি কেন? তখন শিওন বলে, আমার মা নেই। এখানে ইয়ংবিনের মা শিওনকে স্কুল থেকে বের করে দিতে বলে। শিওন নিজের পকেট থেকে সেই কাগজ বের করে সব ব্যাখ্যা দেয় যে এই কাগজটা ইয়ংবিন বিয়মসুককে দিয়েছে আমার গলায় লাগাতে, আর সেটার নেশার কারণে আমি ফেল করেছি। ইয়ংবিন তখন বলে যে শিওন মিথ্যা বলছে। তবে শিওন তখন ইয়ংবিনের ব্যাগ নিয়ে আসে যেটা হসপিটালে রাখা ছিল। এরপর সে ব্যাগের জিনিসপত্র ঢালতে থাকে আর দেখা যায় যে আসলেই সেখানে অনেক ধরনের ড্রাগস রয়েছে। তাই ইয়ংবিনের মাকে টিচার ইয়ংবিনকে অন্য স্কুলে শিফট করাতে বলে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। সেদিন রাতে শিওন বাড়ি ফিরে যায়। তার বাবা জিজ্ঞেস করে, বাবা তোর হাতে কি হয়েছে? শিওন বলে, আমি পড়ে গিয়েছিলাম।
পরের দিন শিউন স্কুলে গেলে ইয়ংবিনের দুই সাঙ্গপাঙ্গ বিল্লু আর গুল্লু শিউনকে বলে, কাল তো খুব হিরোগিরি দেখিয়েছিলি, আজ স্কুল শেষে দেখা কর, ছোটাবো তোর দাদাগিরি। শিউন তাদের দুজনকে ওয়াশরুমে নিয়ে যায় আর দরজা বন্ধ করে দেয় আর নিজের পকেট থেকে কলম বের করে, যেটা তার অস্ত্র। কলম দেখে ওদের মুখ শুকিয়ে যায়, তারা ভয়ে পেছনে সরতে থাকে। তাদের দুজনেরই তখন শিউনের সেদিনের মারামারির কথা মনে পড়ে যায়, যেদিন সে ইয়ংবিনকে মেরে রক্তাক্ত করে ফেলে। তাই তারা এখানে শিউনের সঙ্গে লড়াই করতে সাহস পায় না। তারা শিউনকে সরি বলে। অন্যদিকে সিয়কদে হাসপাতালে ইয়ংবিনকে দেখতে আসে আর বলে, আমি তোকে আগেই বলেছিলাম ঝামেলা চাই না। তখন ইয়ংবিন বলে, তুই ওকে শাস্তি দে, বদলে আমি তোকে টাকা দিব। সিয়কদে বলে, টাকা লাগবে না, শুধু বল দয়া করে আমাকে সাহায্য করো। ইয়ংবিন বলে, প্লিজ আমাকে সাহায্য করো। অন্যদিকে রাতে শিউন তার প্রাইভেট ক্লাস শেষ করে যখন বাসে করে বাড়িতে ফিরছে, তখন সুহু তার বাইকে করে ডেলিভারি দিতে যাচ্ছিল আর সে শিউনকে দেখতে পেয়ে তাকে ডাকতে থাকে। এদিকে শিউন যখন সুহুকে এত রাতেও ডেলিভারি করতে দেখে, তখন তার সুহুর জন্য বেশ মায়া হয়। তাই শিউন তখন তার সেদিনের ব্যবহারের জন্য সুহুকে সরি বলে। তবে সুহু তাকে বলে, তোর মতো মানুষ আবার সরি বলতে জানে? তুই এত কিপটে কেন? সরি বলার জন্য ট্রিট দিয়ে তারপর সরি বলতে হয়। কাল আগে আমাকে তুই ট্রিট দিবি, তারপর তোকে মাফ করবো। এই বলে সুহু সেখান থেকে চলে যায়। সে বিভিন্ন বাড়িতে খাবার ডেলিভারি দিতে থাকে। একই ক্লাসে পড়ে দুজন, অথচ একজন ক্লাসমেট রাতভর পড়াশোনা করে আর আরেকজন জীবিকার জন্য রাতভর ডেলিভারি করে। রাতভর ডেলিভারির পর সুহু সোজা স্কুলে আসে আর গোসল করে ক্লাসে গিয়ে ঘুমিয়ে পড়ে। শিউন স্কুলে সবার আগে আসে যেন সে কিছুক্ষণ পড়তে পারে। যাই হোক, লাঞ্চ ব্রেকে শিউন সুহুকে ট্রিট দিতে যায়, কিন্তু সুহু বলে, এমন উদাস মুখ নিয়ে ট্রিট দিবি? থাক, দরকার নেই। তবুও তারা লাঞ্চ করতে ক্যান্টিনে যায়। সুহু বলে, আমি ভেবেছি ট্রিট দিতে তুই ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবি, স্কুলের খাবার তো রোজই খাই। এরপর থেকে তাদের দুজনের বন্ডিং অনেক স্ট্রং হয়ে যায়। তারা এক অপরের সঙ্গে অনেক গল্প করে। শিউন তার জীবনে এ প্রথমবার কাউকে বন্ধু বানিয়েছে। এদিকে ক্লাসে সবাই এটা দেখে তো একদম অবাক হয়ে যায়, কারণ সেদিন তো তারা ফাইট করেছিল আর আজকে কিনা তারা একদম ভালো বন্ধু হয়ে গিয়েছে। অন্যদিকে বিয়মসুক সেদিনের পর থেকে অনেক বেশি লজ্জাবোধ করছিল আর সে সরি বলতে এলে শিউন তাকে বলে, এসব বলে আমার সঙ্গে ভুল করে বন্ধুত্ব করতে আসিস না। এই বলেই শিউন তার বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফেরার পথে তার সামনে পড়ে ইয়ংবিন, সিয়কদে আর তার দল। তারা শিউনের পথ আটকায়। সিয়কদে বলে, তোর সঙ্গে কোনো শত্রুতা নেই, কিন্তু তোকে পিটানোর জন্য পেমেন্ট পেয়েছি। সে শিউনকে চর মারে। শিউনকে থাপ্পড় মারাই স্কুলের সবাই তাদের মারামারি দেখতে থেমে যায়। তারপর তারা তাকে জোর করে নিয়ে যেতে থাকে। এদিকে দূর থেকে দাঁড়িয়ে থাকা বিয়মসুক সব দেখতে পেয়ে দৌড়ে গিয়ে সুহুকে ডাকে, উঠ, শিউন ঝামেলায় আছে। ইয়ংবিন তাকে সাথে নিয়ে গেছে, তুই তো মার্শাল আর্ট জানিস, তাকে সাহায্য কর। সুহু রাজি হয় না, বলে তাকে সাহায্য করি বলে সবসময় করবো নাকি? বিয়মসুক বলে, তুই ওকে বাঁচা, আমি তোকে টাকা দেব, তাও দ্বিগুণ। টাকার কথা শুনেই সুহু রাজি হয়ে যায়। তারপর তারা শিউনকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও পায় না। ওদিকে সিয়কদে শিউনকে একটা ফাঁকা জায়গাতে মারার প্রস্তুতি নেই। শিউন তখন নিজের মাথায় প্ল্যান করে যে কাকে আগে মারবে আর কাকে পরে। তারপর সে কলম বের করে প্রথমে সবচেয়ে শক্তিশালী লোকটাকে মারতে যায়, কিন্তু সিয়কদে তার হাত চেপে ধরে। শিউন তার কাছে থাকা গামলা তুলে তার মুখে মারে আর সবার চোখে মাটি ছুঁড়ে দেয়। তারপর সবাইকে পেটাতে শুরু করে, তবে বেশিক্ষণ লড়াই করতে পারে না। একসময় সবাই তাকে ধরে বলে, তার হাত ভেঙে দাও, যেন আর পড়াশোনা করতে না পারে। ঠিক তখনই সেখানে সুহু আসে। সে দৌড়ে এসে তিনজনকে ধোলাই দিয়ে দেয়। সে শিউনকে বলে, শিউন উঠে দাঁড়া। তখন সিয়কদে সুহুকে মারার চেষ্টা করে। দুজনেই মার্শাল আর্ট ফাইটার, তাই তাদের মধ্যে অনেকক্ষণ লড়াই চলে। ঠিক তখন সে দেখে ইয়ংবিন শিউনের উপর কাচের বোতল নিয়ে মারতে যাচ্ছে, কিন্তু সিয়কদে সুহুকে আটকে রাখে যাতে সে তাকে বাঁচাতে না পারে। ঠিক তখনই সেখানে তাদের তৃতীয় বন্ধু বিয়মসুক হাজির হয় আর সেই ইয়ংবিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সিয়কদে হার মেনে বলে, আজকের জন্য এটুকু যথেষ্ট। এই কথা বলে সে চলে যায়। শিউং ইয়ংবিনকে বলে, যা হয়েছে তা ভুলে যা, এই ঝামেলাটা এখানেই শেষ কর। কিছুক্ষণ পর সুহু বলে, চল বিয়মসুকের তরফ থেকে কিছু খেয়ে নেই। সুহু তখন তাদেরকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। এই রেস্টুরেন্টে মূলত সে কাজ করে আর তাদেরকে বাঁচাতে গিয়েই আজকে রেস্টুরেন্টে পৌঁছাতে তার দেরি হয়ে গিয়েছে। এরপর তারা তিনজন মিলে একসঙ্গে কাজ করতে থাকে আর শিউন এখানে সুহুকে কাজ করতে দেখে বুঝতে পারে যে সুহু আসলে কতটা হার্ড ওয়ার্ক করে। স্কুলে লেখাপড়া শেষ করে এই রেস্টুরেন্টে এসে কাজ করা, আবার ডেলিভারি করতে যাওয়া, এটা মোটেও কোনো সহজ কাজ নয়। তারপর চতুর সুহু খাবারের লোভ দিকে নিজের বন্ধুদের দিয়ে রেস্টুরেন্টের কাজ করিয়ে নেয়। তারা ফ্লোর মুছে, বাসন মাজে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস সাজায়। তারা তিনজন মিলে কাজ শেষ করে খেতে বসে আর খাওয়ার সময় বিয়মসুক শিউনকে আরেকবার মন থেকে সরি বলে, তাই এবার শিউন তাকে মাফ করে দেয়। এদিকে একজন গ্যাংস্টার গিলসোকে দেখা যায়, যে আসলে সিয়কদের বস। এখানে আমরা সিয়কদে এবং তার টিমকে দেখতে পাই, যারা কিনা সেই মাফিয়ার সামনে দাঁড়িয়েছিল। আর এখানে জানা যায় যে সিয়কদে এবং তার টিম মেম্বাররা ততটাও খারাপ মানুষ না। তারা আসলে একসময় মা বাবাহীন পথ শিশু ছিল। তখন মাফিয়া তাদেরকে নিজের স্বার্থের জন্য তুলে নিয়ে আসে আর তাদেরকে খাবার আর থাকার জায়গা দিয়ে বড় করে তুলেছে। গিলসো সিয়কদেরকে জিজ্ঞেস করে, কোন সাহসে তুই মার খেয়ে এলি? তোকে আগেই বলেছি অপ্রয়োজনে ঝামেলায় যাস না। সে সিয়কদেরকে প্রচণ্ড মারধর করে এবং তার একটা হাত ভেঙে দেয়। অন্যদিকে শিউন, বিয়মসুক আর সুহু গেমিং প্লাজায় গেম খেলছিল। শিউন বলে, সারাদিন গেম খেললে পড়বো কখন? সুহু বলে, সারাদিন পড়লে মাথা নষ্ট হয়ে যাবে, মাথারও তো বিশ্রাম দরকার।
এদিকে সিওকদে হাসপাতালে বসে আছে। তখন ইয়ংবিন তার কাছে আসে আর জিজ্ঞেস করে তোর হাতে কি হয়েছে। ঠিক তখন সামনের সিটে বসা গিলসু বলে, তুই জানিস না এই সব তোর কারণেই হয়েছে, এখন তোকেই আমার একটা কাজ করতে হবে। এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়, তাই শিউন একটা ছাতা কিনতে যায়। তখন সেখানে ইয়ঙ্গি ছিল, সে লিপস্টিক চুরি করছিল। শিউন তাকে চুরি করতে দেখে ফেলে, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে একজন মহিলা কর্মী এলে ইয়ঙ্গি ভয় পেয়ে যায় আর শিউনের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। শিউন তখন ছাতার পেমেন্ট দিচ্ছিল, সে সঙ্গে সঙ্গে শিউনের হাত ধরে আর সে সেখানে অভিনয় করতে থাকে যে শিউন তার বয়ফ্রেন্ড হয়। এরপর সে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য শিউনকে বলে, তোমাকে কতবার বলেছি আমার বেশি রাত পর্যন্ত বাইরে থাকা যাবে না, এখান থেকে তাড়াতাড়ি চলো। এ বলে সে শিউনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইয়ঙ্গি তখন শিউনকে বলে যে তার অনেক খিদে পেয়েছে, তাই শিউন তখন তাকে একটি রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যায়। ইয়ঙ্গি এতে বেশ খুশি হয়। ইয়ঙ্গি শিউনকে বলে, তোমার মতো অহংকারী ছেলেই আমার পছন্দ, তুমি একদম আমার টাইপের। এসব বলে সে শিউনের সঙ্গে মজা করে। পরদিন শিউনের কাছে ইয়ংবিন এসে বলে, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। শিউন বলে, আমি কোনো কথা বলতে চাই না। ইয়ংবিন অনুরোধ করে, দয়া করে একবার আমার কথা শোনো। সে বলে যে স্কুলের ড্রাগস আনার জন্য তার নামে কেস হয়ে গিয়েছে, তাই শিউন যেন লয়ারের কাছে গিয়ে তার পক্ষে সাক্ষী দেয়, এতে করে কেসটা উঠে যাবে। তা না হলে তার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে, এমনকি তার জন্য তার মা বাবাও কোথাও মুখ দেখাতে পারবে না। শিউন রাজি হলে সেদিন সন্ধ্যাবেলায় ইয়ংবিন তাদের তিনজনকে সেই লয়ারের কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে পুরোটাই ছিল ইয়ংবিনের চাল। সে আসলে তাদের তিনজনকে সেই মাফিয়ার কাছে নিয়ে এসেছে। ইয়ংবিন তাদের তিনজনকে একটা বিল্ডিং এর বেসমেন্টে নিয়ে যায়, সেখানে গিলসু আর তার গ্যাং অপেক্ষা করছে। সুহু বলে, আমার আগেই সন্দেহ হয়েছিল যে এই ছেলে কোনো ঝামেলা করবে। গিলসু আসে এবং বলে, অবশেষে দেখা হলো, তোমরাই আমার সিওকদেকে আহত করেছো, দেখো কত খরচ হয়েছে। এর তো কোনো মেডিকেল ইন্স্যুরেন্সও ছিল না। এখন তোমাদের তিনজনের হাতে মাত্র 3 দিন সময় আছে, যদি 15 মিলিয়ন অন নিয়ে না আসো। এই কথা শুনে সুহু হেসে ফেলে আর বলে, এই নাটক কেন করিস, আমি তো তার হাত ছুঁয়েও দেখিনি। গিলসু বলে, তুই ছুঁয়েও দেখিসনি, তবু হাতটা ভাঙলো কি করে? শিউন বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আমরা হাত ভেঙেছি? গিলসু রেগে গিয়ে বলে, তোমরা আমাকে চেনো না, আমি পয়সার জন্য মানুষ মারি আর তাদের লাশও পাওয়া যায় না। গিলসু ছুরি বের করে বলে, তোমাদের হাতে মাত্র 3 দিন সময় আছে। তারপর সে সুহুর হাতে একটা কাট দিয়ে বলে, ধারটা যাচাই করছিলাম শুধু। এরপর তারা সেখান থেকে চলে যায়। শিউন, সুহু এবং বিউমসুক বুঝতে পারে না যে এত টাকা তারা কিভাবে ম্যানেজ করবে। তবে এমন সময় শিউনের মাথায় একটা আইডিয়া আসে। শিউনের কাছে যেহেতু ইয়ঙ্গির নাম্বার ছিল, তাই শিউন তখন ইয়ঙ্গির সঙ্গে যোগাযোগ করে সে ইয়ঙ্গিকে তার সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে বলে, আর সে খুব অল্প সময়ের মধ্যে ইয়ঙ্গির সঙ্গে ভালো বন্ধুত্ব করে ফেলে। এরপর সে ইয়ঙ্গির কাছে সে মাফিয়ার সম্পর্কে সবকিছু জানতে চায়। ইয়ঙ্গিও তখন তাকে সবকিছু খুলে বলে যে সেই মাফিয়া কিভাবে তাদেরকে রাস্তা থেকে তুলে এনেছিল। ইয়ঙ্গি আরো জানায় যে সেই মাফিয়ার আন্ডারে বেশ কিছু বেটিং সাইট পরিচালিত হয়, এমনকি শহরের ড্রাগ বাজারের পেছনেও তার হাত রয়েছে। তার পক্ষে সবকিছু করা সম্ভব। তাই ইয়ঙ্গি শিউনকে বলে, তোকে আমি আমার বন্ধু হিসেবে বলছি, তোরা যেভাবেই হোক তার টাকাগুলো দিয়ে দিস। শিউন জিজ্ঞেস করে, আমি যদি টাকা দিই তাহলে কি আমি মুক্ত? ইয়ঙ্গির এই প্রশ্নের কোনো জবাব ছিল না। রাতে বিয়ংসুক চুপচাপ তার বাবার ঘরে ঢুকে আর তার 50 মিলিয়ন অনের দামি ঘড়ি চুরি করে আনে। পরদিন স্কুলে সে তাদের বন্ধুদেরকে বলে, সমস্যার সমাধান করে ফেলেছি, আজ 3য় দিন আর আমার কাছে 15 মিলিয়ন ওয়ান আছে। বন্ধুরা জিজ্ঞেস করে, এ টাকা কোথা থেকে আনলি? বিয়ংসুক বলে, আমার ড্যাডের ঘড়ি বেচে দিয়েছি। যাই হোক, পরে তো সেটা আমারই হতো। এটা শুনে সুহু রেগে বলে, তুই এই টাকা ফেরত দে আর তোর বাবার ঘড়ি ফিরিয়ে আন। শিউন বলে, আমাদের পুলিশের সাহায্য নেওয়া দরকার, কারণ সেই শিশুদের ফাঁদে ফেলে ড্রাগস ব্যবসা চালায়। এইসব কথাও ইয়ঙ্গি তাকে বলেছে। আর এটাও যে গিলসুর একটা গ্যাম্বলিং অ্যাপ আছে, সে অ্যাপটা তার পার্টনার চালায়। প্রথমে তারা মানুষদের জিততে দেয়, তারপর বড় অঙ্কে বাজি ধরলে তারা সব হারে। সবকিছু আগে থেকেই ফিক্সড থাকে, লোকদের অ্যাকাউন্টের টাকাগুলো মুহূর্তেই শূন্য হয়ে যায়। আর টাকা ফেরত পেতে গেলে গিলসুর কাছ থেকে ঋণ নেই, আর পরিশোধ করতে না পারলে দামি জিনিস দিয়ে দেয়। কিছুদিন আগে এক ছেলে তার মায়ের গাড়ি দিয়ে দেয়। এই ছেলেগুলোর কাছ থেকে টাকা তুলতে গিলসু তারা নিজের লোকজন দিয়ে কাজ করায়, যারা নিজেও কোনো না কোনোভাবে তার জালে আটকে গেছে। তারা প্ল্যান করছে যে তারা তাকে পুলিশের হাতে তুলে দিবে, কারণ আজ যদি তারা তাকে টাকা দেয় তাহলে পরবর্তীতে কোনো গ্যারান্টি নেই যে সে তাদের থেকে আর টাকা চাইবে না। তবে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য প্রমাণ প্রয়োজন। এই জন্য সুহু বলে যে সে নিজে সেই মাফিয়ার কাছে যাবে, আর সে মাফিয়া যেভাবেই হোক তাকে তার আস্তানায় নিয়ে যাবে। তখন সেই জন্য তার লোকেশন ট্র্যাক করে সেখানে পুলিশ নিয়ে দ্রুত চলে যায়, যেটার মাধ্যমে লোকেশন বের করা যাবে। তারপরে সে সরাসরি গিলসুর কাছে যায়। গিলসু জিজ্ঞেস করে, বাকিরা কোথায়? চল এবার আমার টাকা দে। সে সেই মাফিয়াকে বলে যে সুহু ভালো করেই জানে যে তার বেশ কয়েকটি সাইট রয়েছে, সে চাইলে তাকে কোটি টাকা উপার্জন করতে হেল্প করতে পারে। সে সাইট পরিচালনা করার জন্য শুধুমাত্র আইডিয়ার প্রয়োজন। এখানে সে আরো জানায় যে সে যেহেতু অনেক ভালো একজন ফাইটার, তাই স্কুলের সবার মধ্যে সে অনেক পপুলার। সে যদি একবার তার সব সাইটের কথা সবাইকে জানিয়ে দেয় তাহলে সমস্ত স্টুডেন্টরা তার সাইটে খেলার জন্য পাগল হয়ে যাবে। এমনকি এ বিষয়ে তার কাছে আরো বেশ কিছু আইডিয়াও আছে। সে বলে, তোমার তো নিশ্চয় অফিস আছে, চলো সেখানে বসে খাই আর কথা বলি। এই আইডিয়া গিলসের খুব ভালো লাগে, তাই সে সুহু আর তার লোকদের নিয়ে রওনা হয়।
ইয়ঙ্গি শিউনের কাছে গিয়ে বলে, তুমি ওকে একা যেতে দিলে কেন? শিউন বলে, পুলিশ ঠিক সময় পৌঁছে যাবে, তুমি শুধু তার বাড়ির ঠিকানা দাও। তখন ইয়ঙ্গি গিলসুর বাসার ঠিকানা দিয়ে দেয়। ঠিকানা পাওয়ার পর বিয়ংসুক একা গিলসুর বাড়িতে টাকা দিতে বের হয়, কিন্তু শিউন তাকে আটকায়। বিয়ংসুক বলে, আমি টাকা দিয়ে সব শেষ করতে চাই, আমি চাই না সুহুর কিছু হোক। তারপর সে ট্যাক্সিতে উঠে সেখান থেকে চলে যায়। শিউন পায়ে হেঁটে পুলিশ স্টেশনের দিকে দৌড়ায়। এদিকে ইয়ঙ্গি সিওক দেখে বলে, গিলসুকে জেলে পাঠানোর বন্দোবস্ত করছি, সে যদি জেলে না যায় আমরা সারা জীবন ওর ফাঁদে আটকে থাকবো। অন্যদিকে সুহু তার স্মার্ট ওয়াচে রেকর্ডিং অন করে আর ওই ছেলেদের উদ্দেশ্য বলে, নীল দরজা বাড়িতে খুব ভালো মানায়। তারপর সে রেকর্ডিং শিউনকে পাঠিয়ে দেয়। গিলসে সুহুকে তার বাড়িতে নিয়ে যায় আর তাকে বসতে বলে। তারপর সে বলে, তোর ফোন দে, সেফটির জন্য, তুই খুব চালাক। সুহু বলে, আমি আমার ফোন কাউকে দিই না। ঠিক তখনই পেছন থেকে একজন সুহুকে ব্যাট দিয়ে আঘাত করে অচেতন করে দেয়। তারপর গিলসু নিজেও ব্যাট দিয়ে মারতে থাকে আর বলে, তুই আমাকে ঠকাবি। এরপর যখনই সে সুহুর ফোন চেক করে তখন সে জানতে পারে যে শিউন এখানে পুলিশ নিয়ে আসছে, কারণ শিউন তাকে মেসেজ পাঠিয়েছে। এই জন্য সেই মাফিয়া তার লোকদের নিয়ে এখান থেকে সমস্ত প্রমাণ মুছে ফেলতে বলে আর তারা সেখান থেকে পালানোর প্রস্তুতি নিতে থাকে। এই সময় বিয়ংসুক সে বাড়িতে পৌঁছে যায় আর দরজায় নক করে। গিলসু দরজা খোলার সঙ্গে সঙ্গে বিয়ংসুক দেখে সুহু অচেতন। সে বলে, এই নাও টাকা, আমার বন্ধুকে ছেড়ে দাও। গিলসু বলে, শুধু টাকা দিতেই যদি এসে থাকো তাহলে পুলিশ ডেকেছে কেন? সে এখন তাদের উপর প্রচন্ড রেগে আছে, তাই সে বিয়ংসুককে বন্দি করে ফেলে। ঠিক তখন শিউন পুলিশ নিয়ে সেখানে পৌঁছায়, কিন্তু পুলিশ বলে, এই এলাকা আমাদের থানার আওতায় পড়ে না, তাই আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারবো না, আমাদের সার্চ ওয়ারেন্ট লাগবে। পুলিশ চলে যাওয়ার পর শিউন দেয়াল ডিঙিয়ে বাড়িতে ঢুকে আর দেখে বাড়ি একদম ফাঁকা। সে ফ্লোরে রক্ত দেখতে পায় আর বুঝতে পারে সেটা সুহুরি। সে ভেতরে যায় আর দেখে গিলসু টাকার প্রমাণ নিয়ে পালিয়ে গেছে। শিউন তখনই দৌড়ে পুলিশ স্টেশনে যায়। এদিকে সিওক-দো ইয়ঙ্গি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে গিলসু তাদের ডেকেছে। গিলসু তখন দুশ্চিন্তায় আছে। এমন সময় সুহুর জ্ঞান ফিরে আসে। সে বিমসুককে জিজ্ঞেস করে, তুই এখানে কিভাবে এলি? বিমসুক বলে, আমি টাকা দিয়ে তোকে ছাড়তে এসেছিলাম, কিন্তু ওরা আমাকেও ধরে ফেলেছে। এদিকে ইয়ঙ্গি শিউনের সঙ্গে তার লোকেশন শেয়ার করে। কিছুক্ষণ পর শিউন সেই প্রপার্টিতে পৌঁছে যায় এবং পুলিশ স্টেশনে ফোন করে। তখন সিওক-দি ইয়ঙ্গি গিলসুর কাছে যায়। গিলসু জিজ্ঞেস করে, আমি কি কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি? আমি তোমাকে থাকার জন্য ঘর দিয়েছি, খাওয়ার জন্য খাবার দিয়েছি এবং কাজের জন্য টাকাও দিয়েছি, তবুও তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। সিওক-দো বলে, আমার ভুল হয়েছে। তখন গিলসু সিওক-দোকে মারতে শুরু করে এবং বলে, তোমাকে শাস্তি পেতেই হবে। সে সিওক-দোকে লাঠি দিয়ে মারতে থাকে। তারপর সে সিওক-দোর বন্ধুকে ডেকে বলে, তুই 14 বছরের হবি, চল একটা কাজ কর, এদের দুজনকে মেরে ফেল, তোর শাস্তি হবে না, কারণ তুই এখনো বাচ্চা। এরপর সে যখন সুহুকে মারতে যায় তখন সিওক-দো তাকে তুলে ছুঁড়ে ফেলে। সে বলে, তোর নাটক অনেক হয়েছে, এখন আমরা তোকে ভয় পাই না, সাহস থাকলে একাই, কেউ মাঝখানে আসবে না। তখন তাদের মধ্যে মারামারি শুরু হয়। গিলসুও কম যায় না, সে মার্শাল আর্ট জানে, তাই সে সিওক-দোকে প্রচণ্ড মারতে থাকে আর সে সিওক-দোকে শেষ করে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই ইয়ঙ্গি পেছন থেকে এসে তাকে লাথি দেয়। এতে গিলসু তখন ইয়ঙ্গির গলা চেপে তাকে মেরেই ফেলতে যাচ্ছিল। তবে এমন সময় সেখানে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায়। দেখা যায় যে শিউন চলে এসেছে। শিউন সেখানে বলে, তোমার খেলা শেষ। তবে গিলসু তার লোকদের নিয়ে আবার ফিরে আসে এবং সেই শিউনের মোবাইল দেখিয়ে বলে, তুই আমাকে বোকা বানাচ্ছিস, এটাই তোর পুলিশ? সে তার লোকদের বলে, মারো, এদের হাড়গোড় ভেঙে দাও। তখনই আসল পুলিশ এসে যায় আর সে হাওয়ায় গুলি ছোড়ে এবং বলে, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। সে তার বাকি সঙ্গীদেরও ডাকে। তখন গিলসু চতুরতা করে পুলিশ অফিসারকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। শিউন তাকে ধরতে পেছনে দৌড়ায় আর অনেক দূর পর্যন্ত এসে সে তাকে ধরে ফেলে। গিলসু একটা ছুরি বের করে আর সুহু ও শিউনের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তখন শিউন সুযোগ নিয়ে গিলসুর পায়ে একটা পাথর মারে। তারপর যখন সে নিচে পড়ে যায় সুহু তাকে নক আউট করে দেয়। এরপর শিউন তাকে উল্টে শুয়ে তার 2 হাত বেঁধে ফেলে এবং পুলিশের আসার অপেক্ষা করে। অন্যদিকে সিওক-দো তার বন্ধুদের সেখান থেকে পালাতে বলে এবং বলে, চলো এই জঙ্গল থেকে বেরিয়ে পড়ো। এই সময় পুলিশ এসে তাকে ধরে ফেলে। এরপর পুলিশ গিলসুকেও সে গাড়িতে আটকে দেয় যেখানে সিওক-দিও ছিল। এরপর এক অফিসার 3 বন্ধুর কাছে এসে বলে, জবানবন্দি দিতে তোমাদের থানায় আসতে হবে। পুলিশ স্টেশনে ড্যানি নামের একজন ব্যক্তি আসে। সে বিমসুকের বাবার হয়ে কাজ করে। সে বলে, আমার এসিপি সাহেবের সাথে কথা হয়েছে, তোমাদের স্কুলে এই ঝগড়া সম্পর্কে কিছু বলা হবে না এবং এই মামলায় তোমাদের নাম মুছে ফেলা হয়েছে। এরপর সে শিউনকে চলে যেতে বলে। শিউন যাওয়ার সময় বলে, যদি সম্ভব হয় গিলসুর সব লোকদের নাম মুছে ফেলো, কারণ গিলসু তাদের ব্ল্যাকমেল করতো, তারা কেউই ভুল কিছু করেনি। ড্যানি বলে, ঠিক আছে, আমি দেখব। বিয়ংসুক ড্যানিকে জিজ্ঞেস করে, তুমি কি সবকিছু বাবাকে বলেছো? ড্যানি বলে, হ্যাঁ, দরকার ছিল। ড্যানি বলে, আমার সঙ্গে চলো। কিছুক্ষণ পরে দেখা যায় যে সে লয়ার বিয়ংসুককে সে গিলসুর কাছে নিয়ে যায় এবং বলে যে গিলসুকে ইচ্ছামতো মারতে, তার উপর প্রতিশোধ নিতে। আসলে এই লয়ারকে হায়ার করেছে বিয়ংসুকের বাবা, যে কিনা একজন বিখ্যাত রাজনীতিবিদ। বিয়ংসুকের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তার বাবা যে কোনো সময় জনগণের সামনে লজ্জায় পড়বে, তাই সে বিয়ংসুককে স্ট্রং বানাতে চাচ্ছিল। বিয়ংসুক স্কুলে মার খেত, এই জন্য লয়ার এখানে বিয়ংসুককে ইচ্ছামতো মারতে বলে। কিন্তু বিয়ংসুক অনেক নরম মনের মানুষ, তাই সে মাফিয়াকে একটি আঘাত করতে না পেরে সেখান থেকে বেরিয়ে আসে। তবে এখানে তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে সে আসলে এটা নিয়ে কত কষ্টে থাকে। এদিকে হসপিটালে ইয়ঙ্গি সুহুকে বলে, আমি কি আজ রাত এখানে থাকতে পারি? কারণ আমার কোনো ঘর নেই।
সুহু বলে কেন নয়। এরপর শিউন যখন তার বাড়িতে যায় সে অনুভব করে যে তার বন্ধুর ভালো খাবারের প্রয়োজন। এরপর সে তার বন্ধুদের জন্য হাসপাতালে খাবার নিয়ে আসে। তাকে দেখে সুহু জিজ্ঞেস করে, তোর মাথায় কোনো আঘাত লাগেনি তো? তুই তো কিপ্টে, এত খরচ কখন থেকে করিস? তোর আচরণ দেখে বদলে গেছে। এটা শুনে শিউন হাসতে থাকে। এখন সুহু বিশ্বাস করতে পারে না, কারণ এই ছেলেটা আজই প্রথমবার হাসলো। ওদিকে বিমসুকের বাবা এখন বিমসুককে অনেক টর্চার করছে। আর এখানে আমরা জানতে পারি যে বিমসুকের বাবা আসলে তার আসল বাবা ছিল না, বরং সমাজের কাছে নিজের ইমেজ ভালো করার জন্য সে ছোটবেলায় বিমসুককে দত্তক নেয়। অর্থাৎ নিজের স্বার্থের জন্য সে বিমসুককে ব্যবহার করছে। পরের দিন বিমসুক যখন স্কুলে আসে তখন সবাই তার প্রশংসা করতে থাকে, কারণ কাল তারা গুন্ডাদের পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। তারা তার ইনস্টাগ্রাম আইডি জানতে চায়। এখন বিমসুক সেলিব্রিটির মতো ফিল করতে থাকে। ক্লাসেও সবাই তাদের নিয়েই কথা বলছে। সন্ধ্যায় সবাই একসাথে রেস্টুরেন্টে খেতে যায়। তখন বিমসুক লক্ষ্য করে জিয়ঙ্গি সুহুর খুব কাছাকাছি, আর বিমসুককে কোনো গুরুত্বই দিচ্ছে না। অথচ পুরো খরচ তো বিমসুকই করছে। এই ব্যাপারটা বিমসুকের মনে গেঁথে যায়। তখন শিউন আসে এবং ইয়ঙ্গি তাকেও নিজের পাশে বসতে থাকে। এটা দেখে বিমসুক আরো বেশি হিংসায় পড়ে যায় এবং দূরে দাঁড়িয়ে সবাইকে দেখতে থাকে। তারপর তারা সবাই ক্যারিওকিতে যায়, যেখানে সুহার ইয়ঙ্গি দারুণ মজা করে, আর বিমসুক বোর হয়ে যায়। তাই সে বাইরে কোল্ড ড্রিঙ্কস নিতে যায়। কিন্তু যখন সে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফিরে আসে তখন সে দেখে তার পুরনো স্কুলের সেই ছেলেগুলো এসেছে যারা তাকে আগে টর্চার করত। তখন বিমসুক লুকিয়ে পড়ে আর তারা তাকে খুঁজতে তাকে ফোন করতে থাকে। বিমসুক যখন কোনো রকমে পালিয়ে বন্ধুদের কাছে ফিরে তখন দেখে ইয়ঙ্গি তার ফোনে আসা কলগুলো রিসিভ করছে এবং ওই ছেলেদের জানিয়ে দিয়েছে বিমসুক কোন রুমে আছে। এটা দেখে বিমসুক খুব রেগে যায় এবং বলে, তোমার এটুকু বুদ্ধি নেই যে ওইনার ফোন তুলতে নেই। তখন সুহু এসে তাকে শান্ত করে ও পাশে সরিয়ে নিয়ে যায়, কিন্তু ইয়ঙ্গি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। সুহু বলে, আমি ওকে দেখে আসি। পরদিন স্কুলে বিমসুক মন খারাপ করে বসে থাকে। তখন তার কিছু ক্লাসমেট গান গাইতে থাকে। বিমসুক রেগে উঠে দাঁড়ায় এবং চিৎকার করে বলে, চুপ করো, এত চেঁচামেচি কেন করছো? তারপর সে এক ছেলের দিকে গিয়ে বলে, আমাকে নিয়ে হাসিস? তোর শরীরে দেখে অনেক চর্বি জমেছে। সুহু এসে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বিমসুক বলে, তুই সব ব্যাপার আমার মাঝখানে আসা বন্ধ কর। এরপর সে চলে যায়। রাতে সে শিউন আর সুহুর ফোন ধরে না, এমনকি ফোন বন্ধ রাখে। পরদিন সকালে শিউন জগিং করতে করতে সুহুর কাছে আসে। সুহু জিজ্ঞেস করে, বিমসুকের সঙ্গে কোনো কথা হয়েছে? শিউন বলে, না, চলো সন্ধ্যায় ওর বাসায় যাই। এরপর সুহু শিউনকে কিছু বক্সিং ট্রিক শেখায়, যে সামনের লোকের চেহারা না দেখে কাঁধের দিকে নজর রাখতে হবে। যখন সে কাঁধে গিয়ে মারার চেষ্টা করবে তখন তার কোমর ধরে ফেলে দিবে। এরপর কিছু না ভেবে দৌড়ে পালিয়ে যেতে হবে। সন্ধ্যে তারা বিমসুকের বাড়ি যায়। বিমসুকের বাড়ি ছিল খুব সুন্দর লোকেশনে, কিন্তু বিমসুক তাদের দেখে খুশি হয় না। সে অনিচ্ছা সত্ত্বেও তাদের ঘরে ঢাকে। সুহু জিজ্ঞেস করে, তুই ফোন বন্ধ রাখিস কেন? আজ স্কুলও আসিসনি। বিমসুক বলে, আমার শরীর খারাপ। এটা ছিল প্রথমবার সুহু এত সুন্দর কোনো বাড়ির ভিতর ঢুকেছে। সে বাড়িটা খুব পছন্দ করে আর ছবি দেখে বলে, তোদের পরিবার তো খুব সুন্দর। কিন্তু বিমসুক বলে, আমার পরিবার নাই। বিমসুক জানায় যে সে অনেক আপসেট থাকে, কারণ সেদিন ক্লাবে সেই ছেলেগুলোর সাথে যা হয়েছে তারা তাকে সবসময় বুলি করত, এমনকি এখনো তার পেছনে লেগে আছে। এজন্য সে অনেক ভয় পাচ্ছে। এসব শুনে সুহুর তার জন্য অনেক খারাপ লাগে। তারপর সুহু বলে, তাদের ফোন কর। সুহুর কথা শুনে বিমসুক সাহস নিয়ে তাদের ফোন করে যে তোমরা কোথায় আছো। তারা বিমসুককে ক্যারিওকের রুমে ডাকে। বিমসুক যখন তার বন্ধুদের নিয়ে সেখানে যায় তখন সুহু বলে, ওর কাছে ক্ষমা চাও। তখন সেই ছেলেগুলোর লিডার এসে বিমসুকের কাছে ক্ষমা চায়, কারণ তারা জানতো যে সুহু অনেক ভালো ফাইটার। তবে বিমসুকের জন্য ক্ষমা এখন কোনো সমাধান নয়, বরং সে এখানে সেই ছেলেগুলোকে প্রচণ্ড মারতে থাকে। আর এক পর্যায়ে সে তাদের মেরে ফেলতেই যাচ্ছিল, তবে সুহু তখন তাকে জোর করে সেখান থেকে টেনে নিয়ে যায়। তবে বিমসুক তখন বলে, তুই নিজেকে কি মনে করিস? তুই আমার চেয়ে তো শক্তিশালী, এর জন্য তোর এত অহংকার? তুই তো আমাকে কোনোদিনও তোদের বন্ধুই ভাবিসনি, বরং আমাকে তোদের প্রয়োজনে ব্যবহার করিস। কিন্তু এটা শুনে সুহু প্রচণ্ড রেগে যায়। এতে করে তাদের দুজনের মধ্যে মারামারি হতে যাচ্ছিল। তবে শিউন তাদেরকে থামতে বলে, তাই বিমসুক তখন সেখান থেকে চলে যায়। তখন আবার সেই ছেলেরা বিমসুককে ফোন করে, কিন্তু বিমসুক ফোন কেটে দেয়। ঠিক তখন সে দেখে তার ক্লাসের লফঙ্গা ছেলেরা তার কাছে আসছে। এমন সময় তার পুরনো স্কুলের ছেলেরা আবার আসে আর বলে, চল আমাদের সঙ্গে। কিন্তু গুল্লু বদমাস আর বিল্লু সেই ছেলেদের ধরে একটা নির্জন পার্কিংয়ে গিয়ে মারধর করে আর ওদের সব টাকা নিয়ে নেয়। তারপর বিল্লু বলে, চল তোকে একটা ভালো খাওয়াই। তারা সবাই বিমসুককে নিয়ে যায় একটা ডিস্কো বারে, যেখানে বিমসুক বুঝতে পারে টাকা খরচ করে সে এদের নেতা হতে পারে। তাই সে নিজের টাকা বের করে টেবিলের উপর রাখে এবং বলে, আজকের পার্টি আমার পক্ষ থেকে। এরপর সবাই বিমসুকের ভক্ত হয়ে যায়। সবাই মিলে প্রচুর পান করে এবং একসাথে সেলফি তুলে। এরপর বিল্লু বলে, তুই আমাকে তোর আইডি বল, আমি তোকে ট্যাগ করব। আজ বিমসুক খুব খুশি ছিল, কারণ একদিকে সে নিজের রাগ প্রকাশ করতে পেরেছে এবং অন্যদিকে সে এমন বন্ধু পেয়েছে যারা তার ইশারায় চলতো। এরপর সে তার গরিব বন্ধু সুহুকে আনফলো করে, কিন্তু অতিরিক্ত পানের কারণে বিমসুক মাতাল হয়ে যায়। এর পরের দিন বিমসুক ক্লাসে সবচেয়ে দেরিতে আসে। শিক্ষক চলে যাওয়ার পর শিউন তাকে জিজ্ঞেস করে, তুই দেরিতে এলি কেন? কিন্তু সে কোনো উত্তর না দিয়ে তার নতুন বন্ধুদের কাছে চলে যায়। বিমসুক বলে, গতরাতে কি হয়েছিল আমার কিছুই মনে নেই। এরপর বিল্লু সব বলা শুরু করে। তাদের কথা শুনে শিউন বুঝতে পারে যে বিমসুক খারাপ সঙ্গতে পড়েছে।
পরবর্তী পিরিয়ডে সুহু জিজ্ঞেস করে আজ বিউমসুক আসেনি, কিন্তু তখনই বিউমসুক তার নতুন বন্ধুদের সাথে সেখানে আসে এবং আলাদা গিয়ে বসে। এরপর শিউন তার কাছে গিয়ে বলে তোর সাথে কিছু কথা আছে। তারপর এখান থেকে শিউন তাকে জিজ্ঞেস করে তুই এত বদলে গেলি কিভাবে। বিউমসুক বলে সুহু আমাকে তার দাস মনে করত, সে কখনো আমাকে বন্ধু মনে করেনি, বরং সবসময় আদেশ দিয়ে নিজের ইশারায় চালাতো। তখনই সুহু সেখানে এসে বলে তুই আমার পিঠ পিছনে আমার বদনামি করিস। বিউমসুক বলে হ্যাঁ করছি, এখন যা করার কর। সেদিন রাতের বেলা বিউমসুক তার বন্ধুদের সাথে ক্লাবে আসলে তখন সেখানে ইয়ংবিনও তার সাথে দেখা করে, কারণ ইয়ংবিনি মূলত এই টিমেরই লিডার। আর ইয়ংবিনি এখানে বিউমসুককে তাদের টিমে ওয়েলকাম জানায় এবং বলে যে সুহু এবং শিউনের মতো স্বার্থপর মানুষদেরকে ছেড়ে সে ভালো কাজ করেছে। এতদিন পর সে তার আসল জায়গা চিনতে পেরেছে। অন্যদিকে শিউন ক্লাস শেষ করে বাইরে আসে এবং সেখানে সুহুকে পায়। সে বলে আজ শুক্রবার রাত, মন ভালো লাগছে না, চল লং ড্রাইভে যাই। তারপর সে শিউনকে একটি বাড়িতে ডেলিভারি করতে নিয়ে যায় আর পঞ্চম তলায় যেতে বলে যেন তার স্ট্যামিনা বজায় থাকে। সুহু শিউনকে তার রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেখানে বসে দুজনে পানীয় পান করে। ইয়ংগিও এখানে ভালোবাসা পেয়েছে, তাই এখন সবাই তার বন্ধু হয়ে গেছে। শিউন বলে আমার মনে হয় তারা বিউমসুকের কোনো ফায়দা নিচ্ছে। আজকাল সবাই নতুন নতুন কাপড় পরে ঘুরে এবং তাদের মদের টাকাও বিউমসুক দেয়। এরপর দিন লাঞ্চের সময় সুহু শিউনকে বোঝায় তুই বিউমসুকের জন্য চিন্তা বন্ধ কর, সে যা করতে চায় করতে দে। তখনই বিউমসুকের কিছু গ্যাং সেখানে আসে এবং লাইন না ধরে খাবার নিতে শুরু করে। তারপর সুহু বিল্লুকে মারধর করে এবং সবাইকে লাইনে দাঁড়াতে বলে, কিন্তু বিউমসুক অহংকারে সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর সুহু তাকে বলে তোকে আলাদা করে বলবো, চল গিয়ে লাইনে দাঁড়া। কিন্তু বিউমসুক বলে না, দাঁড়াবো না। তারপর সুহু তাকে জোরে ধাক্কা দেয়, কিন্তু বিউমসুক আবার দাঁড়িয়ে যায় এবং তার বিচ্ছু গ্যাং নিয়ে সেখান থেকে চলে যায়। আজ যা কিছু হয়েছে তা একদমই ঠিক হয়নি। বিউমসুক গুলোকে বাহিরে গিয়ে বলে এমন কেউ কি আছে যে ওকে শিক্ষা দিতে পারে, তার হাত পা ভাঙতে পারে। বিল্লু বলে একজন আছে, তার নাম কাং, সে খুবই বিপজ্জনক ফাইটার, সে তার ফাইটার লাইভ স্ট্রিমিং করে। বিউমসুক তখন কাংয়ের কাছে যায় আর সে তাকে সুহুকে মারার জন্য 1 মিলিয়ন ওয়ান দিতে চায়। কাং রাজি। এরপর গুল্লু বলে আগেও একবার ওদের মধ্যে ফাইট হয়েছে, তবে তখন কাং হেরে যায়। কিন্তু বিল্লু বলে ওটা অনেক আগের কথা, এখন কাং সহজে ওকে হারিয়ে দিবে। তো সেদিন রাতের বেলা সুহু যখন ডেলিভারি করতে যাবে, বিউমসুক এবং তার সঙ্গীরা মিলে সুহুর মোটরসাইকেলের ব্রেকের তার কেটে দেয়। এতে করে সুহু যখন ফুড ডেলিভারি করতে যায় তখন সে রাস্তার মধ্যে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, কিন্তু সে এখানে কোনো মতে বেঁচে যায়, তবে সে তার পায়ে অনেক আঘাত পায়। এবার পরের দিন স্কুলে আসার পর বিউমসুকের চাহানি দেখে সুহু বুঝতে পারে যে তার সঙ্গে কাজটি কে করেছে, তবে সে বিউমসুকে তেমন কিছুই বলে না। 2 দিন পর শনিবার চলে আসে এবং সেদিন সুহুর জন্মদিন। ইয়ংগি এবং শিউন তার জন্মদিন উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সে সুহুকে কল করে কিন্তু সে ফোন ধরে না। তারপর সে ইয়ংগিকে মেসেজ করে আর 1 মিনিটের জন্য তার সঙ্গে দেখা করতে চায়। সে তাকে সুহুর জন্য একটি উপহার দিতে চায়। ইয়োগি জানতো যে তাদের মধ্যে কথা বন্ধ, তাই সে শিউনকে কিছু বলে না আর বলে আমি মার্কেট থেকে কিছু জিনিস নিয়ে আসছি। তারপর সে বিউমসুকের সঙ্গে দেখা করতে যায় এবং সেদিন ফোন না ধরার জন্য সে দুঃখ প্রকাশ করে। তবে সেখানে সে দেখে বিউমসুকের কিছু গ্যাংও সেখানে উপস্থিত আর তারা ইয়ংগিকে ধরে ফেলে। অন্যদিকে শিউন এবং সুহু ভিডিও গেম খেলছিল। শিউন ইয়ংগিকে কল করতে যায় কিন্তু তার ফোন বন্ধ পায়। হঠাৎ সুহুর মোবাইলে একটি মেসেজ আসে এবং শিউন তা পড়ে। তাতে লেখা আমার কল ইগনোর করা বন্ধ করো এবং তাড়াতাড়ি এখানে এসে লড়াইটা শেষ করো, ইয়ংগি এখন আমার কবজায়। এই মেসেজ পড়ে শিউনের মনে সব পরিষ্কার হয়ে যায় যে বিউমসুক সুহুকে মারার পরিকল্পনা করছে। আর আজ তো সুহুর বার্থডেও, তাই শিউন মেসেজ করে আমি পথে আছি, আমার জন্য অপেক্ষা করো। তারপর সে সব মেসেজ ডিলিট করে আর সুহুর ফোন বন্ধ করে সেটি সোফার কুশনের মধ্যে লুকিয়ে রাখে যাতে সুহু ফোন না পায়। তারপর সে সুহুকে বলে আমি মার্কেট থেকে আসছি। সুহু বলে তাড়াতাড়ি আসিস, নাহলে আমি সব খাবার খেয়ে ফেলবো। কিছুক্ষণ পর শিউন সেই জায়গায় পৌঁছে যায়। সে তার পেছনের পকেট থেকে রেঞ্চ বের করে। তখন ইয়ংগি শিউনকে দেখে তার কাছে আসে এবং জিজ্ঞেস করে সুহু কোথায়। শিউন বলে চলো তাড়াতাড়ি এখান থেকে পালাও। এরপর সে ইয়ংগিকে নিয়ে পালালে ইয়ংবিন এবং তার সঙ্গীরা মিলে তাকে মারতে শুরু করে। ইয়ংগি সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় সে পুলিশ স্টেশনে ফোন করে দেয়। এদিকে ইয়ংবিন এখানে শিউনের উপর প্রতিশোধ নিতে চাচ্ছিল, কারণ শিউন একবার তাকে প্রচন্ড মেরেছিল। তবে এটা বিউমসুকের খারাপ লাগে, তাই সে ইয়ংবিনকে শিউনকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কারণ তার ঝামেলা শিউনের সঙ্গে নয় বরং সুহুর সঙ্গে। তবে ইয়ংবিন তার কথা না শুনে সবাই মিলে শিউনকে মারতে থাকে। কিন্তু তখনই তাদের একসাথে এসে জানায় যে সেই মেয়ে পুলিশ নিয়ে এসেছে, এখান থেকে বেরিয়ে পড়ো। সবাই পালাই। এরপর পুলিশ এসে শিউন এবং ইয়ংগিকে উদ্ধার করে। পুলিশ তখন শিউনের কাছে সমস্ত ঘটনার ব্যাপারে জানতে চায়। তবে শিউন বলে যে সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, এখানে এমন সিরিয়াস কিছু হয়নি। অন্যদিকে সুহু শান্তিতে ঘুমাচ্ছিল। যখন তার ঘুম ভাঙে তখন দেখা যায় শিউন এবং ইয়ংগি এখনো আসেনি। আসলে ব্যাপারটা কি? এদিকে শিউন অসুস্থ থাকার কারণে বেশ কয়েকদিন স্কুলে আসে না। এবার সুহু স্কুলে এসে ইয়ংবিনের বন্ধুদের কাছে আসে আর সে তাদের কাছে তার মোটরসাইকেলের ক্ষতিপূরণ চায়, কারণ তারাই তার মোটরসাইকেলের তার কেটে দিয়েছিল। তো ইয়ংবিনের বন্ধুরা বিউমসুককে এইসব কথাই বলছিল যে শিউনকে সেদিন ইচ্ছা মতো ধোলাই করেছি
ঠিক সেভাবেই সুহুকেও তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত। তবে সুহু আবার এই সমস্ত কথা সেখানে দাঁড়িয়ে শুনতে পায়, তাই সে তখন তাদেরকে মারধর করে আর তাদের কাছ থেকে পুরো ঘটনা জানতে চায়। ইয়ংবিনের সে বন্ধু তখন সুহুকে সবকিছু বলে দেয় যে কিভাবে তারা ইয়ঙ্গিকে ধরে এনে সুহুকে আনতে চাইছিল, তবে তার বদলে শিউন চলে আসে। এগুলো শুনে সুহু খুব দুঃখ পায়। সুহু তখন সোজা শিউনের বাড়িতে চলে যায়। শিউন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সুহু বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তারপরে শিউন তার ভাঙা হাত লুকাতে চেষ্টা করে, কিন্তু সুহু তা দেখে ফেলে। তারপর সে জিজ্ঞেস করে, তুমি স্কুলে আসবে তো? শিউন বলে, হ্যাঁ। তারপর সুহু সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিউমসুকের বাবা রেগে বাড়িতে আসে এবং এসে তাকে মারধর করতে শুরু করে আর গালাগাল দিয়ে বলে, আমি তোমাকে কি বলেছিলাম, আমার নাম খারাপ করো না, কিন্তু তুমি তো কখনোই ঠিক হবে না। আমি তোমাকে সব দিয়েছি এবং বিনিময়ে তোমাকে শুধু চুপচাপ থাকতে বলেছিলাম, কিন্তু তুমি এটাও করতে পারো না। এখন তুমি গিয়ে যা খুশি করো, ড্রাগের ওভারডোজ নিয়ে মারা যাও, তাতে আমার কোনো পরোয়া নেই। এরপর রাতে বিউমসুক রেগে গিয়ে বাড়ি থেকে চলে যায়। ড্যানি তখন তাকে থামানোর চেষ্টা করে। তারপর সে সুহুর পাঠানোর একটি ছবি দেখে যেখানে লেখা ছিল, আমার ফোন ধরো, না হলে তোমার বন্ধুকে মেরে ফেলবো। সুহুর কাছে বিউমসুকের কল আসে। সুহু বলে, তুমি কোথায়? এসো একসাথেই সব শেষ করি। তারপর সে ইয়ংবিনের আঙুল ভেঙে দেয় এবং তার চিৎকার শব্দ বিউমসুককে শোনায়। তারপর বিউমসুক কাংকে ফোন করে এবং বলে, সুহুকে শেষ করতে হবে, চাওয়ার মতো সব টাকা পেয়ে যাবে। ততক্ষণে সুহু বক্সিং ক্লাবে পৌঁছে যায়। অন্যদিকে শিউন যখন পড়াশোনা করছে তখন তার কাছে ইয়ঙ্গির ফোন আসে। সে জানে সুহু সবকিছু জেনে গেছে। আজ সে কাজেও আসেনি এবং আমার ফোনও ধরছে না। সে কি বিউমসুকের সাথে দেখা করতে গেছে? অন্যদিকে সুহু বক্সিং ক্লাবের ভেতরে পৌঁছে যায়। পুরো বিচ্ছু গ্যাং উপস্থিত ছিল। বিউমসুকা সেখানে বসেছিল। তারপর বিউমসুক উঠে সুহুর সামনে আসে। সুহু তার কাছে ক্ষমা চাই আর বলে, এখন গিয়ে তুমিও শিউনের কাছে ক্ষমা চাও। বিউমসুক বলে, আমি কেন তার কাছে ক্ষমা চাইবো? তারপর সুহু বলে, যদি তুমি না চাও তাহলে আমি তোমাকে জোর করে ক্ষমা চাওয়াবো। তারপর সে বিউমসুককে ঘুরিয়ে এক চর মারে, কিন্তু ঠিক তখনই কাং সুহুকে বলে, চল রিংয়ে আয়। তখন সুহু বলে, 2 মিনিট অপেক্ষা করো, আগে আমি ওয়ার্ম আপ করে নিই। তারপর সে পুরো বিচ্ছু গ্যাংকে মারধর করে। এরপর কাং ইউটিউব চ্যানেলে লাইভ শুরু করে দেয়, কারণ কারোর সাথে চ্যালেঞ্জ করে ফাইট করলেই সেটার ভিডিও করা তার শখ ছিল। এবার কাং এবং সুহুর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সুহু এখানে অনেক ভালোভাবে তার সঙ্গে ফাইট করেছিল, কিন্তু সেদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের ফলে তার পায়ে যে ইনজুরি হয়েছে সেটা এখনো ঠিকভাবে সারেনি, তাই তার মুভ করতে সমস্যা হয়। আর এটা বুঝতে পেরে কাং তখন তার পায়ে আবার আঘাত করে, আর সেই সাথে তার মাথায় আঘাত করলে সুহু সেখানে লুটিয়ে পড়ে। আর এখন তার লড়াই করার মতো কোনো শক্তিই বাকি নেই। এরপর কাং সেখানে তাকে প্রচণ্ড মারধর করে। এতে সুহু যখন একদম নিস্তেজ হয়ে যায় তখন সেখানে বিউমসুক আসে, আর বিউমসুক তাকে গালাগাল দিতে দিতে তাকে অনবরত মারতে থাকে। তারা সবাই মিলে সুহুকে এত পরিমাণে মারে যে কিছুক্ষণের মধ্যেই সুহু তার নড়াচড়া বন্ধ করে দেয়। এই সময় সেখানে বিউমসুকের বাবার লয়ার মিস্টার পার্ক চলে আসে। এতে তারা সেখানেই থেমে যায়, কিন্তু এমন সময় তারা রিয়েলাইজ করতে পারে যে সুহু নিঃশ্বাস নিচ্ছে না। বিউমসুক এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। মিস্টার পার্ক বিউমসুকে ডাক দিয়ে বলে, এটা তুমি কি করলে? তখন বিল্লু চেক করে জানায়, এই তো নিঃশ্বাসই নিচ্ছে না। এই কথা শুনে সবাই ঘাবড়ে যায়। তারপর সবাই পালাতে শুরু করে, কিন্তু মিস্টার পার্ক গুল্লু এবং বিল্লুকে থামিয়ে দেয়। সে বলে, তোমরা দুজন শেষ পর্যন্ত মারছিলে তাই না? ভয় পেও না, আমি তোমাদের বাঁচাবো। এখন বিউমসুকেরও সুহুর মৃত্যুর জন্য আফসোস হয় এবং সে বারবার বলে, প্লিজ সুহু উঠো, দয়া করে উঠো। সে এতদিন পরই প্রথমবারের মতো রিয়েলাইজ করতে পারে যে সে সুহুর সঙ্গে কত বড় অন্যায় করে ফেলেছে। তো সে তখন সুহুর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সুহুকে উঠে বলে, সে আসলে সুহুকে শাস্তি দিতে চেয়েছিল, তাকে পুরোপুরি মেরে ফেলতে চায়নি। অন্যদিকে শিয়ন এবং ইয়ঙ্গি সুহুকে খুঁজতে ব্যস্ত ছিল। তারা বারবার ফোন করে, কিন্তু ফোন তো কেউ তুলছে না। এরপর মিস্টার পার্ক গুল্লু এবং বিল্লুকে বোঝায়, যখন পুলিশ তোমাদের জিজ্ঞেস করবে তখন বলবো আমরা শুধু প্র্যাকটিস করছিলাম, আর প্র্যাকটিস করতে গিয়ে সুহু পড়ে গিয়েছে। যদি একটু গন্ডগোল করো তাহলে তোমাদের জেলে যেতে হবে। আর হ্যাঁ, যে ভিডিওটা রেকর্ড করেছিলে সেটা ডিলিট করে দাও। অন্যদিকে শিউন এখন বারবার সুহুকে ফোন করে যাচ্ছে। তারপর পার্ক সুহুর ফোন থেকে শিউনকে মেসেজ করে যে আমি ব্যায়াম করছি, পরে কথা বলবো, এবং সেই ফোনটা আবার সুহুর পকেটে রেখে দেয়। তারপর সুহুর মৃতদেহ হসপিটালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর যখন বিউমসুক বাড়ি পৌঁছায় তখন তার বাবা তাকে আবার মারধর করে আর বলে, একবার তোকে ফিলিপাইন পাঠিয়ে দিই, তারপর আমি নিজে তোকে খুন করিয়ে দিব। মার খেতে খেতেও বিউমসুক ড্যানিকে জিজ্ঞেস করে, সুহু ঠিক আছে তো? পরদিন সকালে শিউন ক্লাসে আসে এবং দেখা যায় সুহুর সিট খালি পড়ে আছে। আজ ফাইনাল এক্সাম ছিল, তবুও সুহু স্কুলে আসেনি। এই চিন্তায় শিউনকে কুরে খাচ্ছিল। এরপর ইয়ঙ্গি ফোনে শিউনকে বিউমসুক আর তার বিচ্ছু গ্যাং সুহুর সঙ্গে কি করেছে সব জানিয়ে দেয়। সে জানাই সুহু এখন হসপিটালে, কিন্তু এখনো তার জ্ঞান ফিরেনি, অর্থাৎ সে কোমায় চলে গেছে। কিছু লোক এসেছিল যারা হসপিটালের বিল দিয়ে গেছে। তারা সুহুর দাদিকে কিছু কাগজে সই করিয়েছে। তারপর সে হসপিটালে সুহুকে দেখতে যায়। ইয়ঙ্গি এবং সুহুর দাদি তখনই সেখানে ছিল। সুহুর এই অবস্থা দেখে শিউন ফুফিয়ে কাঁদতে শুরু করে, কারণ সে নিজেই সুহুর এই অবস্থার জন্য দায়ী মনে করছে। তারপর সে পুরো রাত হসপিটালে থেকে যায়। ইয়ঙ্গি বলে, তুমি স্কুলে গিয়ে তোমার পরীক্ষা দাও, আমি এখানে আছি। অন্যদিকে মিস্টার পার্ক বিউমসুককে ডেকে বলে, তৈরি হয়ে নাও, আজ তোমার বাবা নিজে তোমাকে স্কুলে নিয়ে যাবে।
বিউমসুক জিজ্ঞেস করে সুহু ঠিক আছে তো, পার্ক বলে এখনো বেঁচে আছে। এদিকে শিউং ইয়ংবিনের স্কুলে পৌঁছে যায়। যখনই ইয়ংবিন ক্লাসে আসে শিউন তার গলা চেপে ধরে আর তাকে টেবিলে 5-6 বার আছড়ে মারে। তারপর সে একটা পেন্সিল তুলে তার কাঁধে ঢুকিয়ে দেয়। বলো তোর সেই ফাইটার কোথায় আছে? ইয়ংবিং বলে এই মুহূর্তে সে রিংয়েই থাকবে। তারপর সে শিউনকে সেই ভিডিও দেখায় যেটা বিল্লু রেকর্ড করেছিল। শিউন একটা লাঠি নিয়ে কাংয়ের রিংয়ে যায়। তখন কাং সেখানে প্র্যাকটিস করছে, কিন্তু শিউন যখন আক্রমণ করে কাং নিজেকে ডিফেন্ড করে নেয় এবং উল্টো শিউনকে মারতে শুরু করে। তখন শিউনের মনে পড়ে যায় সুহুর সেই ট্রেনিং যেটা সে একদিন ব্রিজের নিচে শিউনকে শিখিয়েছে। তারপরে শিউন কাংয়ের জুতার ফিতাগুলো খুলে নেয় এবং সেই ফিতা দিয়ে তার গলা চেপে ধরে। তারপর সে একটা ডাম্বেল দিয়ে কাংয়ের পায়ে আঘাত করে। আর যখন সে আরেক পা ভাঙতে যায় কাং বলে আমাকে ছেড়ে দাও, আমার জন্য না, তোমার সেই বন্ধু বিউমসুক সব করেছে। কিন্তু শিউন তবুও তার আরেক পা ভেঙে দেয়। অন্যদিকে বিউমসুকের বাবা নিজে তাকে পরীক্ষা দিতে স্কুলে নিয়ে যায়, কারণ সে ছিল একজন মন্ত্রী, তাই স্কুলের স্টাফরা তাকে অতিরিক্ত সম্মান দেয়। শিউন ক্লাসে আসে, তার হাতে একটা ফায়ারিং এক্সটিংগুইশার, আর সেটা দিয়ে সে গুল্লু আর বিল্লুকে মারতে থাকে। তারপর সে বিউমসুকের কাছে যায় এবং বলে আমি তোকে আগেই বলেছিলাম সুহু থেকে দূরে থাকতে। বিউমসুক বলে হ্যাঁ, মেরে ফেলে আমায়। কিন্তু শিউন শুধু তাকে একটানা ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার ইচ্ছা করছে বিউমসুককে বেধড়ক পেটাতে, তবু সে নিজেকে কন্ট্রোল করে। তারপর শিউন স্কুল থেকে বের হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে জানালার কাজ ভেঙে ফেলে এবং চিৎকার করে বলে আমাকে যেতে দাও। তারপর সে চলে যায়। কিছুক্ষণ পরে সে হসপিটালে গিয়ে তার বন্ধু সুহুর পাশে বসে পড়ে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। এর কিছুদিন পর দেখা যায় বিউমসুকের বাবা তাকে পড়াশোনার জন্য বিদেশ পাঠিয়ে দেয়, কিন্তু সেখানে তার বন্ধুদের কথা সে ভুলতে পারেনি। ইয়ঙ্গি বুঝতে পারে এইসব তার দোষেই হয়েছে, তাই হঠাৎ একদিন সেও কোথাও হারিয়ে যায়। তবে মাঝে মাঝে সে সুহুর দাদিকে ফোন করে। শিউন তাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। বিউমসুকের বাবা শিউনকে জেলে পাঠানোর চেষ্টা করে, কিন্তু বিউমসুকের দোষ চাপা রাখতে তাকে শুধু স্কুল থেকে বহিষ্কার করা হয়। এই শহরের আর কোনো স্কুলে শিউনকে ভর্তি হতে দেওয়া হয়নি। তখন তার বাবা মা তাকে অন্য শহরের ইয়োনুং হাই স্কুলে ভর্তি করিয়ে দেয়। স্কুলে পৌঁছে তার বাবা বলে তুমি কোনো ভুল করনি। তারপর শিক্ষকরা শিউনকে ক্লাসে নিয়ে যায়, কিন্তু ক্লাসরুম দেখে মনে হয় এই স্কুল তো আগেরটার থেকেও বাজে। তাকে ক্লাসে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর যখন শিউ পড়তে শুরু করে তখন ক্লাসের এক দাদা তার কাছে এসে বলে আরে মাখন। সে শিউনের জিনিসপত্র নিচে ফেলে দেয়। শিউন বলে এভাবে বাচ্চাদের মতো আচরণ করে তুই হিরো হতে পারবি না। তারপর সে তার হাতিয়ার রেডি করে। এখানে সিন কাট হয়ে যায়। শেষে দেখা যায় যে কেউ একজন এক গুন্ডার কাছে গিয়ে শিউনের নাম বলে যে এই ছেলেটাই ফাইটার কাংকে মারধর করেছে। আর এখানেই এই সিরিজের সিজন 1 শেষ হয়। সিজন 2 নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। আর সিজন 2 সিজন 1 থেকে আরও মারাত্মক এবং ইন্টারেস্টিং। ভিডিওটি লাইক করে দাও। আর সিজন 2 নিয়ে শীঘ্রই হাজির হচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।